আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের যে ডিপেন্ডেন্সি থিওরি আছে এবং ইমানুয়েল ওয়ালস্টাইনের যে ওয়াল সিস্টেম থিওরি আছে সেটাকে বোঝার আগে সবার আগে আমাদেরকে স্ট্রাকচারাল মার্কসিজম পড়তে হবে। স্ট্রাকচারাল মার্কসিজমে কিছু জিনিস আছে যেগুলো আমাদের পার্ট বাই পার্ট আমাদের আগে বোঝা দরকার, বুঝলে কৃষ্ণ? এবার স্ট্রাকচারাল মার্কসিজমের যে বেসিক যে জিনিসটা বা বেসিক যে ভ্যালুটা সেটা কিসের মধ্যে রয়েছে? বেসিক ভ্যালু রয়েছে হচ্ছে তোমার গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমের মধ্যে এটা রয়েছে। মানে এটা গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমে কি করছে? সিস্টেমে কি করছে? ক্রিটিসাইজ করছে, ঠিক আছে? মার্কসিজম অলওয়েজ কি করছে? মার্কসিজম তৈরি হয়েছিল কেন? মার্কসিজম তৈরি হয়েছিল কারণ ক্যাপিটালিস্ট সিস্টেমকে কাউন্টার করার জন্য। আমাদের সমাজের ভিতরে যে বুর্জোয়া শ্রেণী আছে এবং প্রলেতারিয়েট শ্রেণী আছে, এই যে দুটো শ্রেণীকে ভাগ করেছে কারা করেছে? মার্কসিস্টরা করেছে, স্বাভাবিক, মার্কসিজম করেছে। এবার এখানে কি বলছে? এখানে বলছে মার্কসিজম অথবা স্ট্রাকচার মার্কসিজমের মধ্যে বলা হচ্ছে যে এখানে আমাদের যে স্টেট সোসাইটি রয়েছে সেখানে এই গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতরে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যার মাধ্যমে তারা শোষণ চালাতে পারে অথবা অন্য ক্লাসের উপর ডমিনেট রাখতে পারে, ডোমিনেশন বজিয়ে রাখতে পারে। সেই দুটো জিনিস কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারেস্ট অফ ডমিনেন্ট নেশন। ইন্টারেস্ট অফ ডমিনেন্ট নেশন আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা যেভাবে তারা অন্যান্য দেশের উপর ডমিনেট করে যাচ্ছে বা ডমিনেশন রেখে আসছে, তাতে কিন্তু আমেরিকার যে পাওয়ারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর সেই পাওয়ারটা কোন সিস্টেমকে টার্গেট করছে অথবা হিট করছে? সেটা করছে হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমকে হিট করছে। বোঝা গেল? কন্টেম্পোরারি আইডিয়াসের মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে প্রত্যেকটাকে ভাঙব এবং মার্কসিজম এবং স্ট্রাকচারাল মার্কসিজমের পার্টগুলোকে পার্ট বাই পার্ট আলোচনা করব। বোঝা গেল কি বললো? কি বললাম বোঝা গেল? এবার দেখো কি বলছে। এরপরে আছে ডমিনেন্ট ক্লাস। এর মধ্যে কোন শ্রেণীর ক্লাস পড়ছে? বুর্জোয়া ক্লাস, যারা অলওয়েজ প্রলেতারিয়েটদেরকে কি করছে? তারা এক্সপ্লয়েট করছে। সমান ঠিক তো? তাহলে মার্কসিজমের যে আসল যে জায়গাটা সেটা কি? ক্লাস স্ট্রাগল। এবং এই সেম জিনিসকে তারা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বোঝা গেল কি বললাম? এবং সেখানে শুধু ক্লাসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকেনি, তারা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তারা ডমিনেন্ট নেশনের উপর বেশি ফোকাস করেছে এবং নেশনের যে সেলফ ইন্টারেস্ট আছে তার উপর তারা বেশি গুরুত্ব দিয়েছে। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? আগের দিন আমি রিয়েলিজম পড়াচ্ছিলাম। রিয়েলিজম পড়াতে গিয়ে আমি একটা জিনিস বলেছিলাম যে রিয়েলিজম কিসের কথা বলছে? রিয়েলিজম অল টাইম নেশনের সেলফ ইন্টারেস্ট অথবা স্টেট সেলফ ইন্টারেস্টের কথা বলছে। রিয়েলিজমরা আবার কাকে কাউন্টার করেছে? মার্কসিজমকেও কাউন্টার করেছে। হ্যাঁ, মার্কসিজমকে কাউন্টার করেছে এবং মার্কসিজমকে কাউন্টার করতে গিয়ে কেনেথ ওয়ালস, যে রিয়েলিজমের অথবা নিও রিয়েলিজমের সবথেকে বড় প্রবক্তা অথবা বড় থিওরিস্ট, কেনেথ ওয়ালস মার্কসিজমকে কাউন্টার করতে গিয়ে বলছে যে প্রথম দিকে কারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? রিয়েলিস্টরা। কারণ তারা বলছে পাওয়ার আর সেলফ ইন্টারেস্টের জন্য সবসময় যুদ্ধ করে কারা? স্টেটরা। এবার এই যে যুদ্ধের পরবর্তী ইমেজ অথবা পরবর্তী যে অবস্থা, সেই অবস্থাটাতে মার্কসিজম ঢুকছে। মার্কসিজম কিন্তু প্রথম পর্যায়ে ঢোকেনি, মার্কসিজম ঢুকেছে পরের পর্যায়ে। এই প্রবক্তা কার? এই যে কথাটা, এই কথাটা প্রবক্তা হলেন কেনেথ ওয়ালস এবং তিনি মার্কসিজমকে একটা সেকেন্ড ইমেজ বলে তিনি গণ্য করছেন। এই যে আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা কোন বইতে লেখা আছে? রুকি ভাষার যে বই আছে ইন্টারন্যাশনাল রিলেশনসের, সেই বইতে লেখা আছে। তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটার ভিতরে দেখো আন্ডারলাইন করা আছে এবং হাইলাইটিংও করা আছে। ম্যাটেরিয়ালটা খুলে তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে। এবং এই যে ডমিনেন্ট ক্লাস এবং ডমিনেন্ট নেশনস যে দুটো জিনিস গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমকে যেটা চালাচ্ছে তার ভিতরে অনেক মেইন অ্যাক্টরস আছে এবং এগুলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বিলং করছে। তারা কারা? তারা হচ্ছে ফার্স্ট অফ অল IMF, যারা শর্ট টাইমের জন্য লোন দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক, যারা লং টাইমের জন্য ডেভেলপিং কান্ট্রিজকে লোন দিচ্ছে, তার সাথে বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে এবং অন্যান্য যত UN, EU,
গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমে চালানোর কাজ করছে। বোঝা গেল কি বললাম? এবার এই যে গ্লোবাল ক্যাপিটাল সিস্টেম এর যে স্ট্রাকচার, এর স্ট্রাকচারটা কি রকম, আমি এই স্ট্রাকচারের ভিতরে আসব, পার্ট বাই পার্ট আমি জিনিসটাকে বলবো। বোঝা গেল কি বললাম? দেখো এখানে গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমের ভিতরে তিনটে জিনিস বেশি গুরুত্বপূর্ণ। কি কি? ফার্স্ট হচ্ছে কোর। কোর, এবার কোর বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছি সেটা আমি আসবো, এর পরের আলোচনাতে আসবো। তারপরে হচ্ছে পেরিফেরি। প্রথমে গেল কোর, তারপরে কি পেরিফেরি, এবং কোর আর পেরিফেরির মাঝখানে যে স্টেটটা থাকে সেই স্টেটটার নাম হচ্ছে সেমি পেরিফেরি। সেমি পেরিফেরি। এবং শুধু তাই নয়, এখানে স্ট্রাকচারাল মার্কসিস্টের তাত্ত্বিকরা অথবা স্ট্রাকচারাল মার্কসিজমের যারা প্রবক্তা তারা বলতে চাইছেন যে এই কোর, পেরিফেরি এবং সেমি পেরিফেরির পর্যায়ের ভিতরে কতগুলো জিনিস লুকিয়ে আছে, এবং এই জিনিসগুলো আরো কিছু যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে গ্লোবাল ক্যাপিটাল সিস্টেম অথবা ক্যাপিটাল সিস্টেম কি করছে, সমাজের ভিতরে অথবা বিভিন্ন বিভিন্ন যে জিনিসপত্রগুলো রয়েছে তার ভিতরে তাদের এক্সপ্লয়টেশন আরো ভালো করে করতে চাইছে। তাদের মধ্যে কি কি রয়েছে? সেই সব থিওরিজের মধ্যে রয়েছে হচ্ছে কলোনিয়ালিজম, ফার্স্ট থিওরি রয়েছে, তারপর রয়েছে ইম্পেরিয়ালিজম, তারপর রয়েছে হেজিমনি। এই তিনটে থিওরি স্ট্রাকচারাল মার্কসিজমের ভিতরে রয়েছে। ঠিক আছে? কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম যে থিওরিটা দিয়েছিল, এই দুটো থিওরি দিয়েছিল কে? ভিআই লেনিন। ভিআই লেনিন। এবং হেজিমনি যে থিওরিটা দিয়েছিল সেই থিওরিটা কে দিয়েছিলেন? গ্রামশি। এবং গ্রামশির পরবর্তীকালে কক্স, ডেভিড কক্স কিন্তু এই থিওরিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেছে। আমি প্রত্যেকটা জিনিসকেই আমি আস্তে আস্তে আসবো এবং প্রত্যেকটা জিনিসকে আমি আরো ডিটেইলসে আলোচনা করব। ওটাকে এগিয়ে করো, পজ করো। তো আজকে এখন আমরা যেটা করব, এর পরের পার্টটুকুতে আমরা দেখব যে স্ট্রাকচারাল মার্কসিজমের ভিতরে কিছু পার্ট আছে, সেগুলোকে পার্ট বাই পার্ট আমরা দেখব। এবং ডিপেন্ডেন্সি থিওরিতে যাওয়ার আগে আমরা একটা থিওরি পড়ব। সেই থিওরির নাম কি? ইম্পেরিয়ালিজম থিওরি। তার ভিতরে কারা কারা আছে? তার ভিতরে আছে লিও ট্রটস্কি। তিনি কি থিওরি দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন আনইভেন ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন। কত সালে? 1932 তে। 1932 তে। তারপরে ইম্পেরিয়ালিজমের ভিতরে আরেকজন আছে রোজা লুক্সেমবার্গ। ঠিক আছে? এবার এনাকে জানার জন্য একটু আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে, একটু পিছনের দিকে যেতে হবে। রোডান্দার সেই মুভিটা যেরকম দেখেছো, প্রথমে দ্বিতীয় পার্টটা দেখেছো, তার আগে তারপরে আগের পার্টটা দেখেছো। পার্ট দেখতে হবে, সেটা দেখা যাবে। ঠিক আছে, দেখে নিও, চাপ কি আছে। এখন তো দেখার বয়স, কলেজে পড়ছো, তারপরে দেখো। তো রোজা লুক্সেমবার্গকে আমাদেরকে দেখার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে, 1913 এ যেতে হবে। এবং তিনি কি দিচ্ছেন? তিনি দিচ্ছেন যে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল 1913। অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল দিচ্ছেন 1913। বোঝা গেল? এরপরে যিনি কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের উপর কথা বলছিলেন, ঠিক আছে, তিনি কে? তিনি হচ্ছেন ভিআই লেনিন। তিনি এই ক্যাপিটালিস্ট সিস্টেমের সবথেকে লাস্ট স্টেজের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। সেটা হলো ইম্পেরিয়ালিজম অফ হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইম্পেরিয়ালিজম তার নিজের রূপ ধারণ করছে। ক্যাপিটালিজম তার নিজের রূপটাকে বার করছে যে ইম্পেরিয়ালিজম ওয়ে। বোঝা গেল? একদম পুরো ডাইরেক্ট শাসন করছে সে। ভারতবর্ষকে যেরকমভাবে ইংরেজরা শাসন করছিল 200 বছর ধরে। বোঝা গেল? তিনি এই থিওরিটা কবে দিয়েছেন? 1917। বোঝা গেল? এটুকু কি ক্লিয়ার হয়েছে? তাহলে ইম্পেরিয়ালিজমের ভিতরে তিনজন পড়ছে, লিও ট্রটস্কি, রোজা লুক্সেমবার্গ, ভিআই লেনিন। প্রথমে লিও ট্রটস্কিকে নিয়ে আমরা একটু আলোচনা করি। এবার এই যে লিও ট্রটস্কি যে থিওরিটা দিয়েছিল, এই থিওরিটার উপর বেস করে ট্রটস্কিজমের উপর একটা থিওরি আছে। সেখানে তিনি বলছেন আনইভেন ডেভেলপমেন্টের কথা। আনইভেন ডেভেলপমেন্ট মানে কি তোমরা জানো? আনইভেন ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কোনো স্টেট বলো, সে তুমি যে কোনো কান্ট্রি বলো না কেন, বা যে কোনো অন্য দেশের কথা বলো না কেন, আর্জেন্টিনা বলো, ব্রাজিল বলো, আমাদের ইন্ডিয়া বলো, অথবা তোমার শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, যে কোনো কান্ট্রির কথা বলো না, প্রত্যেকটা কান্ট্রির ডেভেলপমেন্ট কি একই
মাত্রায় হয়েছে তার কিছু প্যারামিটার রয়েছে এবং প্রত্যেকটা প্যারামিটারে যদি আমরা দেখি প্রত্যেকটা কান্ট্রি কি তাদের ডেভেলপমেন্ট কিছুটা আগে হয়েছে নয় কিছুটা পরে হয়েছে, বোঝা গেল? এবং ডেভেলপমেন্ট হয়েছে কিসের উপর বেস করে? ক্যাপিটালিস্ট সিস্টেমের উপর বেস করে ডেভেলপমেন্ট হয়েছে, বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? স্যার আরেকটা ফ্যাক্টর আছে, মানে অনেকগুলো কান্ট্রিতে কলোনাইজড হয়েছিল। হ্যাঁ, কলোনিজম তো ছিলই, হ্যাঁ। তার উপর বেস করে তারা নিজেদেরকে স্বাধীন করেছে এবং তার উপর বেস করে তারা সেটাকে ডেভেলপমেন্ট করেছে, সেটাকে আরো ডেভেলপ করেছে। এটুকু বোঝা গেছে কি বললাম? কোনো অসুবিধা আছে? এটুকুতে কোনো প্রবলেম আছে? না এটুকুতে কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো? ঠিক আছে। এরপর দেখো, এই যে বিআই লেনি ইম্পেরিয়ালিজম অফ হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজমের তত্ত্ব দিচ্ছে, ঠিক আছে, যে আর্টিকেল তিনি লিখছেন সেখানে তিনি কি বলতে চাইছেন? সেখানে কোর, পেরিফেরি এবং সেমি পেরিফেরির কথা তিনি বলতে চাইছেন। সেখানে বলছেন যে এই যে কোর আছে, এই কোরের সাথে তিনি বলতে চাইছেন এটা একটা ডেভেলপড কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি। এটা কি একটা ডেভেলপড কান্ট্রি? মানে কোড পেরিফেরি মানে কোড শুধু কোড, কোডটা মানে মানে ঠিক আছে। কথা বলবো তা এবার এই ডেভেলপড কান্ট্রি কি করছে? ডেভেলপড কান্ট্রি অল টাইম পেরিফেরিকে এক্সপ্লয়েট করছে। আমি এই থিওরিটাতে আসব। পেরিফেরিকে এক্সপ্লয়েট করছে। পেরিফেরি হচ্ছে একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি। পেরিফেরিকে একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি। এবার এই ডেভেলপড কান্ট্রির ভিতরে ওয়েলবিংস আছে, ম্যানুফ্যাকচারিং আছে, ইম্পোর্টও আছে, এক্সপোর্টও আছে। এক্সপোর্টটা এখানে বেশি হয়, ঠিক আছে। এবং এই ডেভেলপড কান্ট্রিগুলো অল টাইম কিসের খোঁজে থাকে? তারা অল টাইম মার্কেটের খোঁজে থাকে, তারা অল টাইম র ম্যাটেরিয়ালের খোঁজে থাকে। যেমন ইংল্যান্ড আমাদের দেশে এসেছিল কিসের কারণে? ভারতবর্ষ একটা হিউজ মার্কেট, এই মার্কেটটাকে ক্যাপচার করার জন্য এসেছিল। তাহলে কি করছে? ক্যাপিটালটাকে অ্যাকুমুলেশন করছে, বোঝা গেল? ক্যাপিটালটাকে আহরণ করছে। তার মানে এখানে লিও ট্রটস্কির সাথে আমরা এই জিনিসগুলো মিল পাচ্ছি এবং তার সাথে রোজা লুক্সেমবার্গের এই তত্ত্বটা মিল পাচ্ছি যে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল 1913 এ। তার মানে একটা কোর দেশ, কোর মানে হচ্ছে একটা ডেভেলপড দেশ, সে সবসময় কি চাইছে? নিজের ক্যাপিটালটাকে আরো বাড়াতে চাইছে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার মার্কেট। মার্কেট যদি খুব বড় হয় তার মানে আমি আমার দেশের প্রোডাক্টটা সেখানে বেচতে পারবো এবং সেখান থেকে আমি ক্যাপিটাল অ্যাকিউমুলেট করতে পারবো। সেটা মডার্ন টাইমসে তো মানে লাগু হচ্ছে। হ্যাঁ, মডার্ন টাইমসে সেই জিনিসটা হচ্ছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এবং শুধু তাই নয়, এখানে দেখো, আর এই যে আমরা মার্কেটটা খুঁজছি, যে মার্কেটের কথা আমি এখানে কোর দেশগুলো খুঁজে বেড়াচ্ছি, সেই দেশগুলো কোন দেশগুলোকে খুঁজে বেড়াচ্ছে? আন্ডার ডেভেলপড দেশগুলো। যেমন আফ্রিকা, এশিয়ার কিছু রিজিয়ন, এশিয়ার কিছু স্টেট আছে যেখানে অনেক বড় বড় মার্কেট আছে, কিন্তু তারা কিন্তু সেই জিনিসটাকে কাজে লাগাতে পারেনি। তার ফলে কোর যে দেশটা অথবা ডেভেলপড যে দেশটা, সেই ডেভেলপড দেশটা চাইছে সেই আন্ডার ডেভেলপড দেশটাকে নিজের হাতিয়ে নিতে, সেই দেশের মার্কেটটাকে হাতিয়ে নিতে। বোঝা যাচ্ছে কি বলবো? এবং সে মার্কেটটাকে হাতানোর জন্য ফার্স্টে কি করছে? ডেভেলপড কান্ট্রিগুলো আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোতে গিয়ে সেখানকার যে র ম্যাটেরিয়াল আছে সেগুলোকে ফার্স্টে নিজেদের কাছে ইম্পোর্ট করছে, তারপর নিজেরাই সেটাকে প্রোডাকশন করছে। সেখান থেকে সেই প্রোডাকশনের মধ্যে দিয়ে তারা কি করছে? তারা যে প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্টটা তারা আবার কোথায় বেচে দিচ্ছে? আন্ডার ডেভেলপড অথবা সেমি পেরিফেরিতে বেচে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? সেমি পেরিফেরি কিরকম স্টেট? সেমি পেরিফেরিতে কিন্তু সেরকম কোন রকম আন্ডার ডেভেলপিং জিনিসপত্র নেই। সেখানে কি আছে? সেখানে একটা ডেভেলপিং সেকশন আমরা দেখতে পাচ্ছি। ডেভেলপিং সেকশনে আমরা কি দেখতে পাচ্ছি? সেমি পেরিফেরিতে এখানে ওয়েলবিংসও কাজ করছে, সরকার ওয়েলবিংসও করছে, এখানে মার্কেটও আছে, এরা যেমন এক্সপোর্টও করে ইম্পোর্টও করে। তার মানে কোর আর পেরিফেরি মাঝখানে যে পর্যায়ে যে স্টেটগুলো পড়ছে সেটা হচ্ছে কি সেমি পেরিফেরি। বলে ওই ডেভেলপিং নেশন। হ্যাঁ, ডেভেলপিং নেশন।
এশিয়ার যে ডেভেলপিং নেশন অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সেগুলোকে আমরা সেমি পেরিফেরির মধ্যে ধরতে পারি। সাউথ আফ্রিকার যে কান্ট্রিগুলো রয়েছে অথবা সাউথ আফ্রিকা দেশের অথবা আফ্রিকা দেশের যে কান্ট্রিগুলো রয়েছে, সাউথ আফ্রিকা বললাম, আফ্রিকা রিজিয়নের ভিতরে যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে আমরা পেরিফেরি ধরতে পারি। এবং ইউরোপ আর আমেরিকার আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, সেগুলোকে আমরা কি ধরতে পারি? অ্যাজ এ কোর হিসাবে ধরতে পারি, অ্যাজ এ কোর হিসাবে ধরতে পারি। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? তাহলে বিআই লেনিন এই জিনিসটার কথাই বলতে চাইছেন, এবং বিআই লেনিন এখানে বলতে চাইছেন যে এই যে ইম্পেরিয়ালিজম অফ হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1917 তিনি এই জিনিসটা প্রকাশিত করেছিলেন, সেখানে তিনি বলতে চাইছেন যে কোর পেরিফেরির জন্য, কোর স্টেট এবং পেরিফেরি স্টেটগুলোর জন্য কখনো কখনো ওয়ার্ল্ডে যারা ওয়ার্কার্স আছে অথবা লেবার্স আছে তারা একসাথে হতে পারবে না, কারণ সেখানে তো সবসময় এক্সপ্লয়টেশন চলছে। বোঝা গেল? এবং পেরিফেরি অথবা সেমি পেরিফেরি কখনো কোরের জায়গায় যেতে পারবে না, স্টেটগুলো কখনো কোরের জায়গায় যেতে পারবে না। কেন? কারণ এই ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতরে সব সময় এক্সপ্লয়টেশন চলছে, অল টাইম এক্সপ্লয়টেশন চলে আসছে। কিরকম ভাবে এক্সপ্লয়টেশন চলছে? এক্সপ্লয়টেশন শুধুমাত্র যে ওইরকম ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের মাধ্যমে যে হচ্ছে এমনটা নয়, এক্সপ্লয়টেশনটা হচ্ছে আবার হেজিমনির মাধ্যমে। গ্রামসি যে হেজিমনি তত্ত্ব দিয়েছিল, সেই হেজিমনির মাধ্যমেও কি চলছে? এক্সপ্লয়টেশন চলছে। দেখা যাচ্ছে আজকে আমরা যে মোবাইলটা ইউজ করছি, সেই মোবাইলটা যে চলছে কিসের উপর দাঁড়িয়ে চলছে? অ্যান্ড্রয়েড সিস্টেম। অ্যান্ড্রয়েড সিস্টেমকে কে ডেভেলপ করেছিল? ইউএসএ। আমরা যে অ্যাপটা, আমরা যে অ্যাপে আমরা ক্যামেরাটাকে ইউজ করছি সেটাকে ডেভেলপ করেছে কে? চায়না। আবার আমরা যে মাইক্রোসফট ইউজ করছি সেটাকে ডেভেলপ করেছে কে? ইউএসএ। আবার আমরা যে অ্যাপল বা আইওএস সিস্টেম ইউজ করছি সেটাকে ডেভেলপ করেছে কে? ইউএসএ। এবং তার মানে কি দেখতে পাচ্ছি যে আমরা না চাইলেও আমরা কিন্তু সেগুলোকে ইউজ না করে থাকতে পারবো না। তার মানে আমাদেরকে একটা হেজিমনি ক্রিয়েট করে দিয়েছে যে আমাদেরকে ওটা ইউজ করতেই হবে। আজকের দিনে তুমি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ঘাঁটো, তুমি দেখবে সেখানে তুমি রিলের পর রিল দেখতে পাচ্ছ, রিলের পর রিল দেখতে পাচ্ছ। এবং তুমি যদি কোন একটা জায়গায়, কোন একটা ওয়েবসাইটে অথবা কোনো শপিং ওয়েবসাইটে গিয়ে তুমি যদি জিজ্ঞাসা করো, কোন একটা প্রোডাক্টে তুমি যদি সার্চ করো, সেই সার্চ প্রোডাক্টে কিন্তু তোমার ফেসবুক রিল এবং ইনস্টাগ্রাম রিলে চলে আসছে। কেন আসছে? এটা হেজিমনি ক্রিয়েট করছে যাতে তোমার ওই জিনিসটা দরকার পড়ে এবং তুমি যাতে তাদের ওয়েবসাইট থেকে এবং অন্য ওয়েবসাইট থেকে সেই জিনিসটা কেনো। তাহলে হেজিমনি ক্রিয়েট করছে তারা। আর হেজিমনিটা কিসের সিস্টেম? ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে পড়ছে। আর আমরা এখন আছি কিসের মধ্যে? একটা ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতরে রয়েছি, যেখানে অল টাইম আমাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। আর এক্সপ্লয়টেশন যে শুধুমাত্র ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের মধ্যে হচ্ছে এমনটা নয়, আমাদের থেকে কনসেন্ট নিয়ে আমাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। মানে বলছে এই আমি তোকে লুটবো, তোমরা বলছো হ্যাঁ লোট, যতবার তত তোরা আমাকে লুটে নিয়ে যা, আমার বাড়ি থেকে টাকা রাখতে হবে না, তোরা যতটা পেয়ে যাস ততটা লুটে নিয়ে চলে যা, যতটা পারবি ততটা লুটে নিয়ে, কোনো অসুবিধা নেই। এবার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা কি বলছি? একটা হেজিমনি সিস্টেম। এটার প্রবক্তা প্রথমে কে ছিলেন? গ্রামসি ছিলেন। তার পরবর্তীকালে কে এটাকে বেশি এক্সপ্যান্ড করেছেন? তিনি হচ্ছেন রবার্ট কক্স। এবং তার পরবর্তীকালে ক্রিটিক্যাল থিওরিতে আমরা অ্যান্ড্রু লিং এটাকে দেখতে পাবো। তিনি ক্রিটিক্যাল থিওরি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে শুধুমাত্র যে কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম অথবা হেজিমনির মাধ্যমে যে এক্সপ্লয়টেশন চলে এমনটা নয়, কালচারের ভিতরে এক্সপ্লয়টেশন ঢুকে যাচ্ছে। কালচারের ভিতরে কালচারকেও তারা এক্সপ্লয়েট করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইংরেজিতে কথা বলছি, আমাদের নিজেদের কোনো কালচার নেই। বাঙালি কালচার কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, বাঙালিয়ানা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা ওয়েস্টার্নকে আরো বেশি ফলো করছি। হ্যাঁ, আমি যে জিনিসটা পরে আছি সেটা পিওর বাঙালিয়ানা, ঠিক আছে, কিন্তু আমার সেখানে ধুতি পরার কথা, সেখানে কি আমরা ধুতি পরেছি? ধুতি পরি কি পরেছি? প্যান্ট পরেছি।
আমাদের চক ডাস্টার ইউজ করার কথা ছিল, আমরা কি চক ডাস্টার ইউজ না। করছি না, হোয়াইট বোর্ড আর মার্কার পেন ইউজ করছি। তার মানে একটা জিনিস, একটা কালচারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম বা অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার এই যে কালচারটাকে নানাভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, সেটা ক্রিটিক্যাল থিওরিতে বলেছিলেন কে, অ্যান্ড্রু লিননেটার। তো আমাদের এম্পিরিয়ালিজমও দরকার নেই, গ্রামশিয়ানিজমও দরকার নেই, ক্রিটিক্যাল থিওরিও দরকার নেই। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরি। কি দরকার আমাদের? ডিপেন্ডেন্সি থিওরি। এবার এই ডিপেন্ডেন্সি থিওরির ভিতরে ইমানুয়েল ওয়ালেস্টাইনও পড়ছে এবং আন্দ্রে গুন্টার ফ্রাঙ্কও পড়ছে। ইমানুয়েল ওয়ালেস্টাইনকেও আমরা আলোচনা করবো, আন্দ্রে গুন্টার ফ্রাঙ্ককেও আলোচনা করবো। দুজনের থিওরিটা অনেকটা ম্যাচ করছে, কোর পেরিফেরি এবং সেমি পেরিফেরির মধ্যেই আছে। এবং তার সাথে সাথে ইমানুয়েল ওয়ালেস্টাইনের ওয়াল সিস্টেম থিওরিকেও আমরা দেখব।